সকলের আশীর্বাদ এবং ভালোবাসাকে মাথায় নিয়ে শুরু করছি 1431 বঙ্গাব্দের ভবনগর সৃজনী নাট্যগোষ্ঠীর এক সারা জাগানো বড় মাপের বাস্তব ধর্মী মমস্পর্শী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা হাসির হাতে কান্না, হাসির হাতে কান্না, হাসির হাতে কান্না। কথা শোন। না না, আজ তোমার কোনো কথা আর শুনবো না। আমি এভাবে সইছে ওর মুখ বেড়ে গেছে, আর আমি কিছুতেই সইব না। আজের শেষ মীমাংসা করে তবেই আমি জলগ্রহণ করব। এসব তুই কি বলছিস সোনু? ঠিকই বলছি বৌদি। এই জন্য আমি বলেছিলাম ওই বড় লোকের মেয়েকে আমি বিয়ে করব না। তেলে আর জলে কখনো মিশ খায় না। কিন্তু তোমরা আমার সব অনুরোধ উপেক্ষা করে মায়ের বাগদত্তা অজুহাতে তাকেই বাড়িতে বরণ করে নিয়ে এলে। তাই তো ওই বড় লোকের মেয়ে ছোঁয়া লেগে জীবনটা আজ আমার বিষময় হতে চলেছে বৌদি। তুই কি বলছিস পাগলের মতো? হ্যাঁ, পাগলের মতো। কিন্তু এখনো যে কেন পাগল হইনি তাই শুধু ভাবছি। কি হয়েছে বলবি তো? না, সে কথা তুমি শুনতে চাও না বৌদি। যে কথা শুনে আমি নিজেকে সংযত করতে পারছি না সে কথা আমি তোমাকে বলতে পারবো না বৌদি। এখন পথ ছাড়ো, আমায় যেতে দাও। না খেয়ে তোকে আমি এক পাও বাড়ি থেকে নড়তে দেবো না বৌদি। বন্যা ছেলে মানুষ, তাছাড়া বড় লোকের মেয়ে, খেয়ালের বসে যদি কিছু বলেই থাকে সেটাই তোর কাছে বড় হলো। তার কথা শুনে তুই আমার উপর রাগ করে চলে যাচ্ছিস। আমাকে ক্ষমা করো বৌদি, তোমার কথাও আজ আমি রাখতে পারবো না। এর শেষ মীমাংসা না হওয়া পর্যন্ত আমি কিছুই খাবো না। না কি আমায় তুই মারলে বৌদি? মারলাম? এত সাহস তোর যে তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমার কথা শুনতে চাস না? মা যাকে 7 বছর বয়সে রেখে স্বর্গে চলে গেছেন, আমার 10 বছর বয়সে আমার হাতে দিয়ে নিশ্চিন্তে চোখ বুজেছেন, সেই তুই আমার কথা শুনতে চাস না? বেশ করেছি, মেরেছি। আমার কথা না শুনলে আরো মারবো। না, তুই আমাকে বৌদি বলে ডাকিস না। আমি কারোর বৌদি নই। আজ থেকে আমি ভাববো আমার কোনো ঠাকুর ছিল না। আমি কাউকে ভালোবাসি, আমি কাউকে ভালোবাসি। কেঁদো না বৌদি, আমি তোমার কথা শুনবো। শুনবি? শুনবো। খেতে দাও বৌদি, আমি খাবো। বৌদি, তুই যে আমার চাঁদের কোনা, বুক জুড়ানো তুই রে আমার দিনের আলো, রাতের স্বপন। তুই যে আমার চাঁদের কোনা, বুক জুড়ানো তুই রে আমার দিনের আলো, রাতের স্বপন। তুই যে আমার চাঁদের কোনা, চাঁদের কোনা। খুব জোর ব্যথা লেগেছে না রে ভাই? কিন্তু তোর গায়ে হাত তুলে তার থেকে যে অনেক বেশি ব্যথা লেগেছে আমার বুকে। বৌদি, যে শাসনে জড়িয়ে থাকে স্নেহ স্পর্শ, সে শাসনে ব্যথা লাগে না, লাগে আনন্দ। তা তো লাগবে। তার শাসনে আনন্দ লাগবে নাকি স্ত্রীর কথাই লাগবে? স্ত্রী একটা কথা বললে গায়ে ফসকা পড়ে যায়, অথচ চোর লাথিতেও তোমার মনে আনন্দের স্রোত বয়ে যায়। মনে করেছো এই সবের অর্থ আমি কিছুই বুঝি না? বুঝি, আমি সব বুঝি। থামো দিদি, তোমাকে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আর মাথা গলাতে হবে না। শুনছো বৌদি, কথার ঝাঁইটা শুনছো? তুই থাম।
ছোট, মাথা ঠান্ডা কর ভাই। এই ভর দুপুরে ঝগড়াঝাটি করতে নেই, তাতে সংসারের অমঙ্গল হয়। আমি ধনঞ্জয় চাটুর্যের মেয়ে, আভিজাত্য আর ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছি। দুর্ভাগ্য আমাকে এই ভাঙা ঘরে টেনে নিয়ে আনলেও আমি স্বাধীন সত্তাকে তোমাদের কথা শুনে কিছুতেই বিসর্জন দিতে পারবো না। আর তোমাদের কথা মতো আমি চলতে পারবো না। বাধ্য হতে হবে। বন্যা, বন্যা, দাদা, দাদা তুমি এসেছো? হ্যাঁ বলো নিশিত বাবু। আরে এসো এসো। কি ব্যাপার, সূর্যটা কি আজ পশ্চিম দিকে উঠলো যে তোমার পায়ে ধুলো আমার বাড়িতে পড়লো? তারপর আছো কেমন? বাড়ি সব ভালো তো? Oh, yes. All is okay. But how are you? I am so. তুমি তো আমাদের বাড়িতে একদমই আসো না ভাই। কেন ভাই? আমরা গরিব বলে কি আমাদের বাড়িতে আসতে নেই? No, that's not a matter. আমি আসি না তার কারণ যত কারণই থাক না কেন, বোনকে দেখার জন্য একবার অন্তত আসা উচিত। Yes. নয় বৌদি, I admit you. আমার বড় কুটুম এসে অতিথি সৎকারের আয়োজন করে। যাও। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি ভাই, আমি এখনই যাচ্ছি। না, আমার জন্য কোনো ব্যবস্থা করতে হবে না। আমি তা কি কখনো হয় ভাই? তুমি আমাদের ছোট দাদা, আমাদের আপনজন। এই ভর দুপুরে না খাইয়ে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কি ব্যাপার বন্যা, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এতদিন পর তোমার দাদা বাড়িতে এলো, তার সঙ্গে একটু কথা বলো। আমি জানি দাদার উপর তোমার অভিমান হয়েছে, কিন্তু তুমি তো জানো ও তো কাজের লোক, কাজে ওর উপর অভিমান করা তোমার কিন্তু শোভা পায় না। তোমাকে আর ভালো মানুষ সাজতে হবে না। আরে তুমি তো জানোই আমি ভালো মানুষ নই, তাহলে মিছিমিছি কেন তোমার দাদার সামনে আমাকে? হ্যাঁ, আমার দাদার সামনে তোমাদের কীর্তি কাহিনীগুলো সব প্রকাশ করতে চাই। তুই কিছু না বললেও I know everything. তার মানে তুমি? আরে হ্যাঁ, আমি তো অনেকক্ষণ আগেই এসেছি। দাদা, বাইরে দাঁড়িয়ে তোদের ঝগড়াঝাটি সব আমি শুনেছি। তা শুনে কি বুঝেছো? শুনে বুঝলাম যে তোমরা আমার বন্যার উপর ভীষণ অন্যায় অবিচার করছো। না, ওর উপর কোনো অবিচার করা হয়নি। সংসারে একসঙ্গে থাকতে গেলে নানা কারণে ঝগড়াঝাটি হয়, তাই নিয়ে কাউকে সালিশি করতে ডেকে তাকে বাড়িয়ে তোলা আমি কখনোই পছন্দ করি না। 10,000 টাকা মাইনে পেয়ে যে 7 গোষ্ঠীকে খাওয়াতে পারি, অথচ নিজের স্ত্রী কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে কোনো কিছুই লক্ষ্য নেই। এমনকি আমাকে পর্যন্ত একটা দামি শাড়ি কিনে দিতে পারে না। তার পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না। গরিব বলে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই বড় লোকের মেয়ে বলে যে নিজের আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়, যে আমার দেবতার মতো দাদা বৌদিকে বিষ নজরে দেখে, তাদেরকে আলাদা করে দেওয়ার জন্য সর্বদা আমাকে যুক্তি দেয়। অমন অসামাজিক স্ত্রীর সঙ্গে ঘর করা তো দূরের কথা, তার মুখ দর্শনেও মহাপাপ। আমারই সামনে আমার বোনকে এত বড় অপমান! দাদা, ওরা প্রতিনিয়ত আমায় এইভাবে অপমান করে দাদা। আমি কোনো প্রতিবাদ করতে গেলে আমার মুখ চেপে ধরে। দাদা, তুমি এর কোনো একটা বিহিত করো দাদা। তুমিই বলো দাদা, আমি আলাদা হতে চাই। আমি কি খুব অন্যায় করে ফেলেছি? হাউ স্ট্রেঞ্জ অনুপম, তুমি কি বোকা? ওই শ্বশুর বাড়ির দর রাজভোগকে বুদ্ধিমান সাজাচ্ছে, নিজেরই রোজকারে শাক ভাতকে গরিব সেজে থাকা অনেক ভালো। তাই বলে কি তোমার ওই অকর্মণ্য অঙ্গহীন দাদার জন্য? আমার দাদা সম্বন্ধে আর একটা কথা বললে আমি কিন্তু আত্মীয়ের মর্যাদা ভুলে যেতে বাধ্য হব। সরি, আমি ভুলেই গেছিলাম এটা তোমার বাড়ি। আচ্ছা চলি মাই ডিয়ার অনুপম। বাই দা বাই, যে কথাটা বলতে এসেছিলাম, আগামী 17ই ফাল্গুন আমার বোনের বিয়ে। তোমাদের নেমন্তন্ন দিয়ে গেলাম, যেও। না, আমরা এই নেমন্তন্ন রক্ষা করব না। তোমরা না করো, বন্যাকে অন্তত পাঠিও। বন্যা গরিবের স্ত্রী, ওই বড় লোক বাড়ির নেমন্তন্ন খেতে তাকে আমরা পাঠাবো না। আমি যদি জোর করে যাই, একেবারে যেতে হবে, ফেরা যাবে না। How strange! What do you say? হ্যাঁ নিশ্চিত বাবু, বোন যতদিন অবিবাহিতা ছিল ততদিন তোমাদের কথা মতো চলেছে। এখন সে বিবাহিতা, আমাদের বাড়ির বউ, তাই আমাদের অনুমতি ছাড়া এক পাও যেতে পারবে না। ঠাকুরপো, নিশিত ভাই, ভাত বেড়ে রেখে এসেছি, তোমরা খেতে এসো। এই নিশিত চ্যাটার্জি,
এই ভিখারির বাড়িতে পাত পাড়তে আসেনি, ওগুলো কুকুরের খাবার কুকুরের মুখেই তুলে দেবে। কুকুরের ভাত? অমন অতিথি সৎকার করাচ্ছে, এই ভাতগুলো কুকুরের মুখে তুলে দাও বৌদি, তাতে কুকুরেরও পেট ভরবে আর ভগবানও সন্তুষ্ট হবে। কি হয়েছে ভাই? কেন নিষেধ রেখে চলে গেল? যাবে না? 100 বার যাবে। বাড়ি বাড়ি নিমন্ত্রণ করতে এসেছিল বলেই আমার দাদাকে এইভাবে অপমান করলে। আচ্ছা, আমিও দেখে নেব যে দাদা বৌদির জন্য আজ আমার দাদাকে তুমি অপমান করলে, সেই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, আমি ধনঞ্জয় চাটুর্যের মেয়ে নই। কি হয়েছে সত্যি করে বল, কি বলেছিস তুই ওদের? কেন নিচের রাগ করে চলে গেল? কেন ছোটই বা আমাকে উদ্দেশ্য করে এতগুলো কথা বলে গেল? কি হয়েছে ভাই? খুব অন্যায় করেছি জানো বৌদি, খুব অন্যায় করেছি। ওরা ভাই বোন মিলে আমাকে যুক্তি দিয়েছিল এই সংসার থেকে তোমাদেরকে আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু আমি রাজি হইনি, আর তাই নিয়ে সংসারে এই অশান্তি বৌদি। কিন্তু কেন? আমি তো ছোটকে নিজের বোনের মতো দেখি, তার মনে দুঃখ দিয়ে তো কোনোদিন কোনো কাজ করেনি ভাই। ওটাই তোমার সবচেয়ে বড় অপরাধ বৌদি। জানো বৌদি, এই নিয়ে বন্যার সঙ্গে আমার প্রতিনিয়ত ঝগড়া হয়, তাই তো সংসারটা আজ আমার কাছে বিষময় হয়ে উঠেছে বৌদি। আচ্ছা, তুই মাথা ঠান্ডা কর ভাই, আমি ছোটর সঙ্গে একটু কথা বলে দেখি সে কি বলতে চায়। সত্যি যদি সে আমাদের আলাদা করে দিয়ে সুখ পেতে চায়, তাহলে যত কষ্টই হোক না কেন, তাহলে আমরা না বৌদি, ও কথা তুমি বলো না, এ হবে না, আমি হতে দেব না। তার চেয়ে যদি প্রয়োজন হয় অমন অসামাজিক মুখরা স্ত্রীর সংসর্গ ত্যাগ করব, তবু অন্যের কাছে মাথা নত করে ওই স্ত্রীর মুখে হাসি ফোটাতে তোমাদের মুখের হাসি আমি কেড়ে নিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদা? কি তুই এখনো খেতে বসেছিলি? এই বসছি, কিন্তু এই বেলা 10টার সময় খেতে তুমি কোথায় যাচ্ছ দাদা? যাচ্ছি কোথায়? তাই তো বলবো, কি বলবে বলো না। আচ্ছা বলো মন বাবা, এই তো বললে ওই যে পাড়ার ভট্টার বাড়িতে দাবা খেলতে। হ্যাঁ, দাবা খেলতে। জানিস হলো এই 1 বছরই মনের মধ্যে বাড়িতে বসে থেকে মরতে পড়ে গেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, তাই একটু ফাঁকায় বেরিয়ে খেলাধুলা করে মনটা একটু ফুর্তি রাখতে চাচ্ছি। কি বলবো? তা মনে স্ফূর্তি আনতে এই রোদের মধ্যে 2.5 মাইল হেঁটে? ও কি দাদা, থলে ডালু করছো কেন? দেখি কি তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? তো দাদাকে জিজ্ঞেস কর, আর তো বলতে জিজ্ঞেস কর। ও বলবো, কি বলবে বলো না। গুটি। হ্যাঁ, দাবার গুটি কেড়ে নিস, তাই আমি এইগুলো লুকিয়ে রেখেছিলাম। আচ্ছা তাহলে চলি। হ্যাঁ ওরম জানিস, তুই খাওয়া দাওয়া করে অফিসে যাস, খাওয়া দাওয়ার সময় যেন আমার বৌমার সঙ্গে ঝগড়া করিস না। হ্যাঁ, গাড়ি করার পর দেখে চলে চলিস। চলি বলবো, কিচ্ছু ভেবো না, তুমি দেখে দিও। আমার খেলায় একবার যখন নেমেছি আমি জিতবই। দাদাকে কিন্তু দাবার নেশায় পেয়েছে বৌদি। হ্যাঁ, মানে এই কয়েক বছর ঘরে বসে থেকে একেবারে একঘেয়ে হয়ে গেছে, তাই তো। কিন্তু তোর মতলবটা কি শুনি? এত বেলা হলো, এখনো কি তোর অফিস বেরানোর সময় হয়নি? সময় ঠিকই হয়েছে দিদি, তবু যতক্ষণ তোমার সঙ্গে ও কথা বলতে পারে ততক্ষণই ওর শান্তি। না,
ঠিক বলেছ। বৌদির সঙ্গে কথা বলে আমি যে কি শান্তি পাই তা তা তোমাকে বলে বোঝাতে পারবো না। থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না, আমি সব বুঝি। যাও, ভাত বেড়ে রেখে এসেছি, খেয়ে নেমে যাও। ভাত বেড়ে রেখে এসেছো? তবে কি কলের কাছে নিয়ে বসে থাকবো নাকি? আরে রাম কহ, হেন অসম্ভব কথা কেমনে বলিব আমি? তুমি প্রগতিশীল যুগের সুন্দরী শিক্ষিতা মেয়ে, তোমাকে বধূরূপে পেয়ে আমাদের বংশ ধন্য হয়েছে। তার উপর ওই স্বামীর জন্য ভাত বেড়ে নিয়ে বসে থাকতে এমন অন্যায় কথা কি আর বলতে পারি? অতএব স্ত্রী আজ্ঞা শিরোধার্য। ছোট, যা ভাই, ঠাকুরপো খেতে বসেছে, তার পাশে গিয়ে বসে কি লাগে না লাগে দেখে যা। আমারও সব ওল্ড নেকামো একদম ভালো লাগে। ভাত বেড়ে দিয়েছি, এই যথেষ্ট। তাছাড়া আমি ওর পাশে বসলে ওর ভালো লাগবে কেন? তুমি বরং ওর পাশে গিয়ে হাসি ঠাট্টা করো, ওর পেট ভরবে আর তোমার মনটাও ভরবে। গায়ে জ্বালা ধরলো বুঝি, কিন্তু জ্বালা ধরলে কি করব বলো? এই ধনঞ্জয় চাটুর্যের মেয়ে সত্যি কথা বলতে দ্বিধাবোধ করে না। আমার খেয়ে পরেই তুমি আমাকে খাওয়ার খোঁটা দিচ্ছিস ছোট? কেন দেব না? তোমার স্বামী তো আর রোজগার করতে পারবে না, তাই তোমরা আলাদা হতে চাও না, তাই আমার ঘরে বসে খাচ্ছ। আর চুপ কর, চুপ কর ছোট, চুপ কর, আর বলিস নে। ঠাকুরপো শুনতে পেরে যে মহা অনর্থ হবে। তা তো করবেই, তুমি যে তার চোখে প্রেমের কাজল পরিয়ে দিয়েছো। ছোট, আর আদিক্ষেতা করতে হবে না। আমার চোখকে তোমরা কিছুতেই ফাঁকি দিতে পারবে না, আমি সব বুঝি। তুমি ওই অঙ্গহীন স্বামী নিয়ে সুখী নয়, তাই তুমি আমার স্বামীর দিকে হাত বাড়িয়েছো। আর বলিস নে ছোট, আর বলিস নে। ওরে, আমি যে আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না যে একটা স্বামী নয়, সুখী নয়, তার ঢং দেখে আমি আর বাঁচি নে। ছোট, আমি আমার স্বামী নিয়ে সুখী নই, যাকে ভাইয়ের মতো ভালোবাসি, ছেলের মতো স্নেহ করি, তার সঙ্গে আমার বুকের মধ্যে একই যন্ত্রণা শুরু হলো। ও ভগবান, এ কথা শোনার পর আমি যে আর বাঁচতে চাই না ঠাকুর। তুমি আমাকে মরণ দাও ঠাকুর, তুমি আমাকে মরণ দাও। দিলে না মন, সর্বনাশী বন্যা আমায় খেতে দিলে না। আমি সব শুনে ভাতের থালা ফেলে উঠে এসেছি এর প্রতিকার করতে। অনু, ছি ভাই ছি, ও কথা বলতে নেই। বন্যা ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, এতে কি রাগ করলে চলে? ছেলে মানুষ না বৌদি, ছেলে মানুষ নয়, ছেলে মানুষ তুমি। তাই বুঝতে পারছো না ও কি চায়? অনু, শয়তানিটা চায় তোমার স্নেহ কমল বুক থেকে আমাকে চিরতরে ছিনিয়ে নিতে। ওরে না না, কেউ পারবে না, তোকে আমার বুক থেকে ছিনিয়ে নিতে কেউ পারবে না। অনু, বৌদি, আমার অনু, বৌদি। বাহ, চমৎকার। ঠিক যেন বিরহ বাকুল প্রেমিক বিরহিনী প্রেমিকার বুকে ঝাঁপিয়ে পড়ছে। তাই তো বলি, আমি কেন তোমার চোখের বালি আর বৌদি কেন তোমার চোখের মণি? বৌদি চিরদিনই আমার চোখের মণি হয়ে থাকবে বন্যা। বৌদিকে যদি চোখের মণি করে রাখবে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? ঠক, প্রবঞ্চক, লম্পট কথা। আজ আমার মুখকে তুমি কিছুতেই বন্ধ করে রাখতে পারবে না। এতদিন আমি যা মনে মনে সন্দেহ করেছিলাম, আজ আমি তা নিজের চোখে দেখেছি। এই কাল্লাকিনী প্রেমের ফাঁদে পড়েই তুমি। সাবধান বন্যা, আমার মহাত্রী সমা বৌদি সম্বন্ধে আর একটাও কুৎসিত ইঙ্গিত করলে আমি তোমাকে কি করবে? মারবে? না, তোমার গায়ে হাত তুলে আমার এই হাতটা আমি নোংরা করতে পারবো না, কারণ তো আমি ভদ্রলোকের ছেলে। ভদ্রলোকের ছেলে যে বৌদির সঙ্গে গোপনে প্রেম করতে পারে? বেরিয়ে যাও,
বেরিয়ে যাও এই বাড়ি থেকে। কি? এত বড় অপমান! আর একটাও কথা নয়, মনে রেখো আমারও ধৈর্যের একটা সীমা আছে, আর সেই সীমা লঙ্ঘন করলে। ঠাকুরপো, আমার একটা কথা শোনো। তোমার কোনো কথা শুনবো না। যে স্ত্রী তোমার মতো বৌদির সঙ্গে আমার চরিত্র নিয়ে কুৎসিত করে, যে মা ছেলের সম্বন্ধকে অস্বীকার করে, যে স্বর্গীয় সুধাকে গরলে পরিণত করে, তার স্থান আমার বাড়িতে কোনোদিনও হবে না বৌদি, কোনোদিনও না। বেরিয়ে যাও না। ওই বৌদির জন্য আজ তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? দিচ্ছি, কারণ তোমার মতো স্ত্রীকে আপন করতে গিয়ে আমি আমার মায়ের মতো বৌদিকে পর করে দিতে পারবো না, কোনোদিনও না, কোনোদিনও না। লজ্জা লজ্জা লজ্জা। একই অনু, তুই এত সকাল সকাল অফিস থেকে ফিরে এলি যে? শরীর খারাপ করলো নাকি? না, শরীর খারাপ করবে কেন? তবে তোর মুখটা এমন ভার ভার দেখাচ্ছে কেন? চোখ দুটো এবার ছলছল করছে কেন? কি হয়েছে রে? বলছি তো বৌদি, আমার কিছুই হয়নি। কিছুই যদি নাই হবে, তবে তুই অফিস থেকে এত সকাল সকাল ফিরে এলি কেন? অফিস যে আমায় ফিরিয়ে দিলে বৌদি, তার মানে চাকরি থেকে আমার একেবারে জবাব হয়ে গেছে। হ্যাঁ বৌদি, আজ অফিসে গিয়ে জানতে পারলাম কেস চুরির অপরাধে আমাকে তুই চুরি করেছিস? বিশ্বাস করো বৌদি, বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমার বিরুদ্ধে পুরো সাজানো কেস বৌদি। ধর্মে সইবে না ঠাকুরপো, ধর্মে সইবে না। এত বড় অন্যায় কিছুতেই ধর্মে সইবে না। ধর্ম আজ বড় লোকের টাকার গোলাম বৌদি, তাকে যেভাবে চালাবে সেভাবে চলবে। মনুষ্যত্ব ওদের কাছে গোলামের গোলাম, যা বলবে তাই শুনবে। নইলে যে দারোয়ান আমাকে প্রতিদিন 36 বার সালাম করত, সেই দারোয়ান আজ আমার হাত ধরে অফিস থেকে বের করে দিতে সাহস করে। এত বড় অপমান! না, এই অপমান আমি সইব না। আমি থানায় ডায়েরি করে এসেছি। আমি তার নামে মানহানির কেস করব। তাকে বুঝিয়ে দেবো যে গরিব হলেও ভবতোষ বাড়ুজ্যের ছেলে মুখ বুঝে অপমান হজম করতে শেখেনি। বড় বউ, চানাচুরের থলটা লুকিয়ে রাখো, অনুলে দেখতে পেলে। দাদা, তুমি চানাচুর বিক্রি করো দাদা, তাহলে রোজ রোজ দাবা খেলতে যাওয়ার কথা বলছে। না, আমি মানে বড় বউ, কি বলবে বলো না। তোমাকে কিছুই বলতে হবে না। ধরা যখন পড়ে গেছো, মিথ্যে দিয়ে সত্যকে আর চাপা দিতে যেও না। তার যে জেনেছে যখন, আরো ভালোভাবে জানিয়ে দাও। কি দাদা, তুমি চানাচুর বিক্রি করো বলে আমি তোমাকে অশ্রদ্ধা করবো ভেবেছো? না, এ তোমার ভুল ধারণা দাদা। বরং আগে যতখানি শ্রদ্ধা করতাম, আজ থেকে সে শ্রদ্ধা আমার 1000 গুণ বেড়ে গেল দাদা, 1000 গুণ বেড়ে গেল। শোন ভাই, শোন, এতদিন তোর ভাই আমি চালান লুকিয়ে লুকিয়ে চানাচুরি বিক্রি করে বেড়াতাম। আজ আবার সে বই কেটে গেছে। কাল থেকে আমি সকলের সামনে বুক ফুলিয়ে চানাচুরি বিক্রি করে বেড়াবো। শুধু তুমি কেন দাদা, তোমার দেখানো পথ ধরে আমিও পথ চলতে শিখবো। তার মানে অনুরার চাকরি নেই? চাকরি নেই? হ্যাঁ দাদা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে চোর অপবাদ দিয়ে আমাকে চাকরি থেকে ডিসচার্জ করা হয়েছে। কি? হ্যাঁ, এত বড় অপমান! তোকে চোর বদনাম দিয়েছে? হ্যাঁ দাদা,
তাই তো আমি কাল থেকে তোমার সঙ্গে। চুপ কর, চুপ কর হতভাগা। আমি বেঁচে থাকতে তোকে আমি চানাচুর হলো হতে দেবো না। কিন্তু কিন্তু কেন তোকে চোর বদনাম দিলে? আমি জানি তুই কোনো অন্যায় করেছিলি, কোনো অন্যায় করতে পারিস না, কিন্তু কিন্তু তোকে কেন চোর বদনাম দিলে? তোর বিরুদ্ধে কে ষড়যন্ত্র করলে? তার নাম নিশীথ চ্যাটার্জি। এ কি বলছিস অসিত? তোর দাদা? হ্যাঁ ভাই, তোর চাকরি যাওয়ার ব্যাপারে সম্পূর্ণ হাত ছিল আমার দাদার। সেই 15 আগস্টে রাজেন্দ্র নারায়ণ বোসকে ডেকে এনে তোর চাকরিটা যাতে না থাকে তার জন্য অনুরোধ করছিল। আর রাজেন্দ্র নারায়ণ বোসও মালিকে বন্ধুত্ব রাখার জন্য অন্যায়ভাবে তোকে চাকরি থেকে ডিসচার্জ করে দিয়েছিল। তুই সত্যি বলছিস অসিত? সত্যি বলছি, সম্পূর্ণ সত্যি। আগে থেকে জানতে পারলেই আমি কখনোই এ হতে দিতাম না। আজ তোর চাকরি যাওয়ার পর দাদা যখন ফোনে রাজেন্দ্র নারায়ণকে ধন্যবাদ জানাচ্ছিল। বলতে পারো অসিত, কেন তোমার দাদা আমাদের এত বড় সর্বনাশ করলে? এমন কি করেছি আমরা তার কাছে? অপরাধ, প্রথম অপরাধ অনুপম আমার আদরিনী বোনের অন্যায় আবদার রাখতে আপনাদের আলাদা করে দেয়নি। দ্বিতীয় অপরাধ, আপনি তার কাছে ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিলেন। আর সবচেয়ে বড় অপরাধ, আপনারা গরিব। ঠিক বলেছো ভাই, গরিব হওয়া সবচেয়ে বড় অপরাধ। নইলে নইলে নিশীথ চ্যাটার্জি আমাকে অপমান করতে পারি। তোমাকে অপমান করেছে? তোমার পায়ে ধরি, তুমি সে কথা বলো না। তা হয় না বড় বাবু, তা হয় না। সে আমাকে যে অপমান করেছিল তা আমি মুখ বুঝে হজম করেছি। সে যে আমার বুকের পাঁজরে আঘাত মেরেছে, সে আমার ভাইকে চোর বদনাম দিয়েছে। আমি কি আর মুখ বুঝে সহ্য করতে পারি বড় বউ? শোন 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 অনুপ, আমি ওই নিশীথ চ্যাটার্জির কাছে টাকা চাইতে গেছিলাম। টাকা তো দিলেই না, উল্টে বললেই ভিক্ষে দেওয়া যায়, কিন্তু তার দাবি মানা যায় না। শুধু তাই নয়, আরো বলেছি চার একখানা হাত নেই, একখানা চোখ নেই, সোজা হয়ে চলতে পারে না, তার রাস্তায় বসে ভিক্ষে করলেই পয়সার অভাব হবে না। আমি তোমায় সহজে ছাড়বো না। ছেড়ে দাও, ছেড়ে দাও বৌদি, আজ আর আমাকে আটকে রাখতে পারবে না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, দাদার অপমানে আমার মধ্যে আগুন জ্বলছে। যতদিন না পর্যন্ত এই অপমানের আমি প্রতিশোধ নিতে পারছি, ততদিন পর্যন্ত আমার সেই আগুন জ্বলবে বৌদি, সেই আগুন জ্বলবে। ফিরবো বৌদি, ফিরবো, তবে আজ নয়। যেদিন ওই অপমানের চাবুকটা ঘুরিয়ে ওই আমি নিশীথ চ্যাটার্জির পিঠে মারতে পারবো, সেই দিন আমি ফিরবো বৌদি, সেই দিন আমি ফিরবো। আমি বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন অবসান্ত, যবে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে দনিবে না, অত্যাচারীর খড়গ কি বান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্রান্ত আমি, সেই দিন অবসান্ত, আমি সেই দিন অবসান্ত। কারণ জয়ের মালা যে পড়তে চাই, কোনো বাধাই তাকে দমিয়ে রাখতে পারবে না। প্রতিভা, নিশীথ চ্যাটার্জি, একই অনুপম জি, আমি জানতাম অনুপম তুমি আসবে। একই প্রতিমা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে যাও যাও, জামাই এসেছে, জামাই আদর করো কিছু।
আমি এখানে জামাই আদর পেতে আসিনি, এসেছি তোমার কাছে কৈফিয়ত চাইতে। কৈফিয়ত? হ্যাঁ, কৈফিয়ত। কেন তুমি আমার দাদার ন্যায্য পাওনা টাকা দিতে অস্বীকার করেছো? আর কেনই বা আমার চাকরিটা তুমি নষ্ট করেছো? কৈফিয়ত দাও নিশিত চ্যাটার্জি, কৈফিয়ত দাও। এটা বক্তৃতার মাঠ নয় অনুপম, তুমি এখন এখান থেকে যাও। থাকতে আমি আসিনি শয়তান, দেখতে এসেছিলাম তোমার ওই আসল চেহারাটা। দেখা আমার শেষ হয়েছে, এখন আমি চলেই যাচ্ছি। শোনো ভাই, মর্যাদা যখন পাবে না তখন অপমানিত হতে এখানে আর এসো না। যাবার সময় স্বামীর অধিকার নিয়ে সেই হতভাগী চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাও, নইলে ওরা তার জীবনটাকে একদম নষ্ট করে দেবে। প্রতিমা, আমি বাড়ির বড় বউ, সেই অধিকারে বলছি, এই বাড়িতে এত বড় অনিয়ম আমি কিছুতেই হতে দেব না। আমার ইচ্ছায় বাধা দিলে এই শ্বশুর বাড়ি ছেড়ে তোমাকে ওই বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে প্রতিমা। তাই নাকি? তাহলে তুমিও শুনে রাখো, আমি বন্যা নই, আমি প্রতিমা। এখানেই থাকবো, তোমার খাবো, তোমার পরবো, তোমার সঙ্গে ঝগড়া করবো, তবু বাপের বাড়িতে পড়ে থেকে স্বামীর বাড়ির অবর্জতা আমি কিছুতে হতে দেব না, দেব না। প্রতিমা যদি এইভাবে আমায় অপমান করেন, আহা, একটু আধটু অপমানের জন্য সংকল্পচ্যুত হওয়া বুদ্ধিমানের কাজ নয় ধীরাজ। তুমি যাও ধীরাজ, তোমার সময় হয়ে গেছে। বন্যাকে নিয়ে বেরিয়ে এসো, এতক্ষণে সে তোমার জন্য সেজে গুজে বসে আছে। কি বন্যা তোমার সঙ্গে? ইয়েস, ইট ইজ ফ্যাক্ট। বন্যাকে তুমি আর ফিরে পাওয়ার আশা করো না অনুভব, বিকজ শি ইজ গোয়িং টু ম্যারি মি। গুড বাই মিস্টার ব্যানার্জি, গুড বাই। নিশিত চ্যাটার্জি, তুমি কি মানুষ? ভগবান, তা অনুপম একেবারে ভেঙে পড়লে যে, আরো কিছু বলো, আমি শুনি। কি আর বলবো নিশিত চ্যাটার্জি, যে নিজের বিবাহিত বোনকে পরপুরুষের হাতে তুলে দিতে যার বিবেকে একটু বাধে না, তাকে মানুষের ভাষায় অপমান করা যায় না। এতটা বাড়াবাড়ি বোধহয় ভালো হচ্ছে না অনুপম। কোনটা ভালো কোনটা মন্দ তা তোমার মতো একটা জানোয়ারের কাছ থেকে শিখবো নাকি? তুমি কোথায় দাঁড়িয়ে কথা বলছো জানো অনুপম? জানি জানি এটা তোমার বাড়ি, কিন্তু তুমিও মনে রেখো এই বাড়ির বাইরে আছে একটা বিরাট পৃথিবী। সেখানে বাস করে আমার দাদার মতো আমার মতো লক্ষ লক্ষ মানুষ, যাদের মুখের খাবার তোমরা কেড়ে নিয়েছো, মনের শান্তি ঘুচিয়ে দিয়েছো, বাঁচার অধিকার থেকে বঞ্চিত করেছো। সেই সব নিঃস্ব নিরন্ন বঞ্চিতের দল তিলে তুলে গড়ে তুলেছে এক জনতার আদালত। আর সেই আদালতের কাঠ গোড়ায় দাঁড়াবে তোমার মতো স্বার্থপরিত নরবসুধর। আর একটা কথা বললো না, আমি কিন্তু আমার দারোয়ান ডাকতে বাধ্য হবো। ডাকো ডাকো তোমার দারোয়ান, বের করে দিক আমার হাত ধরে। তবুও তুমি মনে রেখো নিশিত চ্যাটার্জি, টাকার জোরে তুমি যখন আমাকে চোর সাজিয়েছো, আমার দাদাকে অপমান করেছো, তখন তোমার উপর চরম প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো না নিশিত চ্যাটার্জি। সন্ডে মালিক, সন্ডে মজুদদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসেব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কোনোদিনও ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবাই, চিতা আমি তুলবাই। টাকার অহংকারে সে আমাকে অপমান করেছে, আমার দাদাকে অপমান করেছে, এমনকি আমার বংশের মহান মর্যাদা সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। তাই তার উপর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি বাড়ি ফিরে যেতে পারছি না। আজ এসেছে সেই শুভ দিন, এই ঝড় জলের রাতে নিশিত চ্যাটার্জি আসছে এই ইনকাম ট্যাক্স অফিসারের কাছে করুণা ভিক্ষা করতে। আসুন আসুন মিস্টার চ্যাটার্জি, কি ব্যাপার? আপনি হঠাৎ আমাকে ফোন করেছিলেন কেন? আর কেনই বা এই ঝড় জলের রাতে আমার বাংলায় ছুটে এসেছেন? আপনিই তো আমাকে আসতে বাধ্য করেছেন মিস্টার ব্যানার্জি। আপনাকে কোথায় দেখেছি বলে মনে হচ্ছে? আমি কিন্তু আপনাকে কোথাও দেখিনি, তবে নাম শুনেছি। যাক ওসব কথা বলুন, কি দরকারে এখানে এত কষ্ট করে ছুটে এসেছেন? ও আমার ওই ইনকাম ট্যাক্সের ব্যাপারে
নো নো মিস্টার চ্যাটার্জি, ও ব্যাপারে আমাকে কোনো অনুরোধ করবেন না। যে কাজের জন্য আমি সরকার থেকে মাসে মাসে মাইনা পাই সেই কাজে আমি ফাঁকি দিতে পারবো না, আর তাই আপনার 5 লক্ষ টাকা আমি রিফিউজ করেছি। সত্যি টাকাটা আপনার কাছে ভীষণ কম হয়ে গেছে। আমি অবশ্য বলেছিলাম 10 লক্ষ টাকা আনতে। 10 লক্ষ টাকায় যে আমি রাজি হব তা কি করে ভাবলেন মিস্টার চ্যাটার্জি? বেশ, তাহলে 20 লক্ষ টাকা দিচ্ছি। মাত্র 20 লক্ষ? মিস্টার ব্যানার্জি 20 লক্ষ টাকা দিচ্ছেন, আবার আমার হাতে ধরে অনুরোধ করছেন? বসুন, আপনার জন্য কতটা কি করতে পারি তাই দেখি। তবে তবে জানেন কি মিস্টার চ্যাটার্জি, আজ মনে হচ্ছে পৃথিবীটা একটা বিরাট চিড়িয়াখানা। না হলে আপনার মতো একজন রক্তলোলুপ নরখাদক আজ। কি? আমি নরখাদক? হ্যাঁ হ্যাঁ, আপনি। মনে পড়ে মিস্টার চ্যাটার্জি, একদিন এক নিরীহ শ্রমিক তার ন্যায্য ক্ষতিপূরণের টাকা চাইতে গিয়েছিল বলে তাকে বলেছিলে ভিক্ষে দেওয়া যায়, কিন্তু তার দাবি মানা যায় না। আর বলেছিলে পথে বসে ভিক্ষে করকে যা, পয়সার অভাব হবে না। এমনকি দারণ ডেকে তাকে বাড়ির বাইরে বের করে দিয়েছে। মনে পড়ে সেসব মিস্টার চ্যাটার্জি? আপনি এসব জানলাম কি করে, তাই তো? আশ্চর্যের কিছুই নেই মিস্টার চ্যাটার্জি। একদিন যাকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আমি যে তারই ছোট ভাই অনুপম ব্যানার্জি। অনুপম তুমি? হ্যাঁ আমি, যার সংসারে দুর্ভিক্ষ সৃষ্টি করতে রাজেন্দ্রনারায়ণ বোসের সঙ্গে ষড়যন্ত্র করে দিয়েছিলে, যাকে চোর অপবাদ দিয়ে চাকরি নষ্ট করে দিয়েছিলে, আজ এসেছো তারই কাছে 20 লক্ষ টাকা দিয়ে আর হাতে ধরে সহানুভূতি আদায় করতে। আমি তোমার কাছে কোনো সহানুভূতি চাইতে আসিনি অনুপম। আমি যদি জানতাম তুমি ইনকাম ট্যাক্স অফিসার হয়েছো, তাহলে পেট্রোল খরচ করে এত দূর আমি এখানে আসতাম না। বেরিয়ে যান মিস্টার চ্যাটার্জি, নইলে আমার বাড়ির দারোয়ান দেখে তোমাকে বাড়ির গেটের বাইরে বের করে দেব। এত বড় কথা? বেশ, তবে মনে থাকে যেন অনুপম, এই নিশীথ চ্যাটার্জি অপমান হজম করতে শেখেনি। পোশাক পরিচ্ছদে বুঝতে পারছেন আমরা পুলিশের লোক, আর একজন আসামিকে ধরতে আমরা এখানে এসেছি। আসামির নাম নিশীথ চ্যাটার্জি। হ্যাঁ, আপনি কিছুক্ষণ আগে বন্যা নামে একজন মহিলা আপনার বিরুদ্ধে অভিযোগ করে থানায় ফোন করেছিলেন। আপনি নাকি তারপর অননাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছেন। হ্যাঁ, আর গাড়ির নম্বর খানা জানিয়েছেন WB349000। সম্পূর্ণ মিথ্যে কথা। দোষ থাকবার চেষ্টা করবেন না মিস্টার চ্যাটার্জি। আপনার খোঁজ করতে এখানে এসে এই বাড়ির সামনে ওই একই নাম্বারের গাড়িখানা দাঁড়িয়ে থাকতে দেখেছি, আর গাড়ি গায়ে তাদের রক্ত আর একটু কাপড় লেগে রয়েছে, আমি তাও লক্ষ্য করেছি। এখন কথা না বাড়ি চলে আসুন, আমার সময়ের মূল্য রয়েছে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। চলুন। এই নিশীথ চ্যাটার্জিকে বন্দি করবার মতো জেল এখনো হয়নি পৃথিবীতে। আবার উকিল লাগিয়ে আবার ফিরে আসবো। প্রকৃতিও প্রতিশোধ নিয়েছে, আমিও প্রতিশোধ নিয়েছি। তোর প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে? চরম প্রতিশোধ। আজ আমিও প্রতিশোধ নিয়েছি। আজ কিছুক্ষণ পূর্বে ভগবান দাস আর ধীরাজকে আমি খুন করে এসেছি। তুই খুন করেছিস? হ্যাঁ ভাই, আর তোর কাছে একটা অনুরোধ করতে এসেছি। কিসের অনুরোধ? বন্যা যদি কোনোদিন নিজের ভুল বুঝতে পারে তোর কাছে ফিরে আসে, তুই তাকে নিয়ে ঘর করিস। নো নো, ইম্পসিবল। যে আমার বৌদিকে অপমান করেছে তাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। যদি তোর বৌদি ক্ষমা করেন। আমার বৌদি? আমি তাকে সঙ্গে করে এনেছি, আর সঙ্গে বন্যাও আসছে। বৌদি এসছে? বৌদি
বৌদি, ওরে তোরা লাল পেরে গরুদের কাপড় নিয়ে হয়। আমার বৌদি এসছে, আমার মা এসছে, আমার মা। অনু, বৌদি, অনু, বৌদি, বৌদি, না 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 না, সরিয়ে নাও তোমার এই মূর্তি। মনের মধ্যে যে মূর্তি আমি ধ্যান করেছি, কোথায় হারিয়ে গেল সেই মাতৃমূর্তি? তুমি সরে যাও বৌদি, তোমার এই অঙ্গহারা রূপ আমি যে আর সহ্য করতে পারছি না। তুমি সরে যাও বৌদি, তুমি সরে যাও। বুকে আয় ভাই, বুকে আয় বৌদি, আমার এই শূন্য বুকখানা তুই ভরিয়ে দে ভাই। অনু, অনু, দিদি, আমি ফিরে এসেছি দিদি। ছোট, এসেছিস তুই? হ্যাঁ দিদি, হ্যাঁ আমি এসেছি। আজ আমার ভুল ভেঙে গেছে, আজ আমার ঘুম ভেঙেছে। আজ আমি বুঝতে পারছি তোমার ভালোবাসা গঙ্গা জলের মতো পবিত্র, অমৃতের মতোই অমর। আমি পাপী, আমি মহাপাপী, তাই তো তোমাদের ভালোবাসার দিকে দু চোখে দেখতে পারিনি। ছোট, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ছোট, এ তুই কি বলছিস? ভুল যখন ভেঙেছে তখন কার সাধ্য তোকে তোর অধিকার থেকে বঞ্চিত করে? তুমিও আমাকে ক্ষমা করে দাও গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, বৌদির ক্ষমা যখন পেয়েছো তখন আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। বল না, আমার কাজ শেষ। অনুভব ভাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। বাইরে পুলিশের গাড়ি অপেক্ষা করছে। আমি তাদের কাছে সব কথাই স্বীকার করেছি। এখানে থাকার আর আমার কোনো অধিকার নেই। চাই সকলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে শুরু করতে চলেছে এক নতুন জীবন। তবু আমার একটাই সান্ত্বনা থাকবে, তুই বন্যাকে নিয়ে সংসার করবি। তাকে নিয়ে সুখে সংসার করেছিস, থামিয়ে দিয়েছিস হাসির হাটে কান্না।